বেক্সিমকো গ্রুপের 16 কারখানা বন্ধ হলে কাজ হারাবেন 42,000 কর্মী। চালু থাকলে বছরে 450 কোটি টাকা ঋণ শোধ সম্ভব। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বকেয়া দ্রুত শোধ না হলে তীব্র হবে লোডশেডিং। কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাবের আশঙ্কা। চালের সংকট না থাকলেও বিক্রি হচ্ছে চড়া দামে। কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠানের মজুতদারিকে দুষছেন মিল মালিকরা। সাবেক আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি। আপনারা শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বেক্সিমকোর 16টি বন্ধ কারখানা খুলে দেয়া না হলে বেকার হবে 42,000 কর্মী। এসব কারখানা চালু থাকলে প্রতি বছরে 450 কোটি ঋণ শোধ সম্ভব বলে মনে করছেন বেক্সিমকোর কর্মীরা। রাজধানীতে সংবাদ সম্মেলনে তাদের দাবি, কারখানা ও ব্যবসা চালু রেখে বকেয়া বেতন ও দায় দেনা পরিশোধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আন্তর্জাতিক বাজারে শুধু বেক্সিমকো গার্মেন্টসই রপ্তানি করে প্রায় $30 লাখ পণ্য। দেশের রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গ্রুপটি। 5ই আগস্ট সরকার পতনের পর স্থায়ীভাবে বন্ধ হওয়ার শঙ্কায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 16টি কারখানা। এসব কারখানায় 42,000 কর্মীকে ফেব্রুয়ারি থেকে আর কোনো আর্থিক সহযোগিতা দিতে চায় না সরকার। তাই ফেব্রুয়ারিতেই স্থায়ীভাবে বন্ধ হবে ওই 16 কারখানা। 42,000 শ্রমিক কর্মচারী ও 10 লক্ষ মানুষের খেয়ে পরে বেঁচে থাকার ব্যবস্থাটুকু আপনারা নিশ্চিত করবেন। আমাদের দ্বিতীয় দাবি, অবিলম্বে বেক্সিমকোর ব্যাংকিং এবং ব্যাক টু ব্যাক এলসি সুবিধা প্রদান করা হোক। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ব্যাংকিং ও এলসি সুবিধা ছাড়া দেশি বিদেশি কোনো ব্যবসা বাণিজ্য করা যায় না। কর্মীদের দাবি, সরকার জনতা ব্যাংকের মাধ্যমে টাকা দিলেও ব্যাংক সহযোগিতা না করায় বেতন নিয়ে বিপাকে তারা। যে আমাদের প্রতিষ্ঠানটা চালু রাখা বেক্সিমকোর যে লোন আছে সেটা পরিশোধ করা সম্ভব। ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল পার্ক বিক্রি করে তাহলে এখানে লাভ কার হলো? আপনি যে এতগুলো টাকা ঋণ নিছেন সেটাও আপনার চলে গেল। আপনি এখান থেকে যে কিছু নিয়ে আসবেন ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে সেটাও আপনি নিতে পারবেন না। কর্মীরা আরও জানান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক বন্ধ হলে সরকার পাবে 15,000 কোটি টাকা, কিন্তু সব শ্রমিকের পাওনা পরিশোধে খরচ হবে 22,000 কোটি টাকা। তাই এলসি খুলে দিয়ে কারখানা চালু রাখলে পরোক্ষভাবে প্রায় 10 লাখ মানুষের জীবিকা নিশ্চিত হবে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বকেয়া পরিশোধে গতি না বাড়ালে আগামী মৌসুমে লোডশেডিং তীব্র হতে পারে। এতে সেচ ব্যাহত হলে কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাবের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার বিকেলে এক সভায় কথা জানিয়েছে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশন BIPPA। এ সময় আরও জানানো হয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নির্ধারিত সময়ের চেয়ে 5-6 মাস পর বিদ্যুৎ বিল দিয়েছে। এতে অনেক বিদ্যুৎ কেন্দ্রের মূলধন ঋণাত্মক হয়ে গেছে। সভায় আরও জানানো হয়, ক্রয় চুক্তিতে 30 দিনের মধ্যে বিল পরিশোধের শর্ত থাকলেও 2022-23 অর্থ বছর তা 200 দিন পর্যন্ত ছাড়ায়। এতে গত 2 বছরের বেশি সময়ে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নে বেসরকারি খাতের IPP গুলো 5,500 কোটি টাকা লোকসান করেছে। আমরা কিভাবে আমাদের উৎপাদন খরচ সর্বনিম্ন রাখতে পারি, আমাদের এরকম মডেল করা আছে। আমরা আগে সরকারকেও দিয়েছি, এই সরকারকেও দেওয়ার চেষ্টা করছি। আশা করি কোনো না কোনো একদিন আমাদের এই ভাঙা রেকর্ডারের মতো যে গলা বলেই যাচ্ছি, কেউ না কেউ কোনো না কোনো দিন শুনবে। বাজারে চালের সংকট নেই, কিন্তু বিক্রি হচ্ছে চড়া দামে। 2 সপ্তাহ ধরে মোটা চালের দাম 58 টাকা কেজি আর সরু চাল কমপক্ষে 80 টাকা। খুচরা বিক্রেতারা ও মিল মালিকরা বলছেন, কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান বিপুল পরিমাণ চাল মজুত করেছে, দাম তারাই বাড়াচ্ছে। বাজার নিয়ন্ত্রণে চাল আমদানি করা হচ্ছে, এতে দাম কমার আশা খাদ্য উপদেষ্টার। কারওয়ান বাজার, নিউ মার্কেট ও মোহাম্মদপুর কৃষি মার্কেট কোথাও চালের ঘাটতি নেই। সব দোকানে বিপুল মজুদ, কিন্তু দাম বাড়তি। রাজধানীতে মিনিকেট ও নাজিরশাহেল চালের চাহিদা বেশি। সেই সরু চালের দাম 80 টাকা বা তারও বেশি। মোটা চালও বিক্রি হচ্ছে 58 টাকায়। দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। আর ইনকাম তো অবশ্যই কম। আমাদের তো মাসিক বেতন পাই হলো মাসে 11,000 টাকার মতো বেতন পাই। সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যায় আমাদের। বিভিন্ন কোম্পানিদের নিয়ন্ত্রণে চলে গেছে বাজারটা। কারণ হলো কোম্পানিরা চাইলে ধান স্টক করে ওরা
যখন যে রেট বাজার করে তাই হয়। সবচেয়ে বেশি চাল সরবরাহ হয় কুষ্টিয়া থেকে। চালের দাম বাড়ার জন্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে দুষছেন সেখানকার মিল মালিকরা। মিলাদের মজুদ থাকে, এটা অবৈধ মজুদ, যে মজুদ থাকে অনেকে তাদেরকে ধরতে পারে যে তুমি মজুদ করছো, যেহেতু বেশি দামে কিনছো এখন কম দামে বেচো। এখন মজুদ করলে পরেও সরকার থেকে অনেক সমস্যা করে। একটা নির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন যে একটা মিলার কী পরিমাণ ধান মজুদ করতে পারবে। ভোক্তাদের অভিযোগ দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো উদ্যোগ নেই। তবে খাদ্য উপদেষ্টার দাবি 10 লাখ টন চাল ও গম আমদানি করা হচ্ছে, দাম কমবে। আমাদের আমদানি কার্যক্রম, বিদেশ থেকে আমদানি কার্যক্রম অব্যাহত থাকবে এবং সোর্স হবে মাল্টিপল সোর্সের জন্য আমরা ইয়ে করবো। আমরা যেমন নেবারিং কান্ট্রি থেকে আনলে আমাদের সবচেয়ে কম দামে পড়ে, সহজে আনা যায়, এটাকে যেমন আমরা গুরুত্ব দিচ্ছি, প্রাধান্য দিচ্ছি। পাশাপাশি অন্যান্য সোর্স যেগুলি আছে এগুলির থেকে দাম একটু বেশি হলেও আমরা আনবো। সরকারি গুদামে চালের মজুদ কমে দাঁড়িয়েছে 9 লাখ টনে। কম দামে চাল বিক্রিও বন্ধ করে দিয়েছে টিসিবি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে শক্ত অবস্থানে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র ও ইইউতে তৈরি পোশাক রপ্তানি বাড়ছে। গত নভেম্বরে বাংলাদেশ থেকে ইইউতে $153 কোটি পোশাক রপ্তানি হয়েছে, আর যুক্তরাষ্ট্রে $61 কোটি, যা আগের বছরের চেয়ে 41% বেশি। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে বাড়তে থাকে বৈশ্বিক মূল্যস্ফীতি। ফলে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ সহ যুক্তরাষ্ট্রের নিত্যপণ্যের চাহিদা কমতে থাকে। এর প্রভাব পড়ে বাংলাদেশের পোশাক খাতেও। তবে এখন তা ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এদিকে ইইউর পরিসংখ্যান কার্যালয় জানিয়েছে, গত বছরের নভেম্বরে বাংলাদেশ থেকে ইইউতে $153 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা 2023 সালের একই মাসের চেয়ে 24% বেশি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের তথ্য মতে গত নভেম্বরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে $61 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় 41% বেশি। ইইউতে গত বছরের শুরুতে টানা 3 মাস বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমলেও বছর শেষে তা আবার বাড়তে থাকে। সব মিলিয়ে ইইউতে 11 মাসে তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে 2%। এদিকে বাংলাদেশের বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রে গত বছরের শুরু থেকে রপ্তানি ধারাবাহিকভাবে কমেছিল, তবে বছর শেষে তা আবার বাড়তে থাকে। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি গত সেপ্টেম্বরে 18%, অক্টোবরে 26.7% বেড়েছে। ট্রাম্প প্রশাসনের সাথে যদি শুল্ক বাড়ানোর মাধ্যমে চীনের বাজার কিছুটা সংকুচিত হয়, বাংলাদেশে কিন্তু তার পজিটিভ প্রভাব লক্ষ্য করা যাবে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য মতে দেশ থেকে চলতি 24-25 অর্থ বছরের প্রথম 6 মাস জুলাই-ডিসেম্বর প্রান্তিকে $1988 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা আগের অর্থ বছরের চেয়ে 13.28% বেশি। বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া তৈরি পোশাকের 69%-এরই গন্তব্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইডিএলসি ফাইন্যান্সকে ইসলামিক ফাইন্যান্স উইন্ডোর মাধ্যমে শরিয়া ভিত্তিক ব্যবসা চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রতিষ্ঠানটি দেশব্যাপী তাদের সব শাখার মাধ্যমে শরিয়া ভিত্তিক ব্যবসা পরিচালনা করবে। মঙ্গলবার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আইডিএলসি ইসলামিকের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আইডিএলসি ইসলামিকের লোগো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে আইডিএলসি ফাইন্যান্সের প্রধান নির্বাহী জানান, শরিয়া ভিত্তিক ও টেকসই আর্থিক সেবা দিতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গ্রাহকদের বহুমুখী চাহিদা পূরণে সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক সুশাসন এবং শরিয়া নীতি পরিপালনে তারা প্রতিশ্রুতিবদ্ধ। দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। চলতি বছর এ নিয়ে টানা দ্বিতীয়বার দাম বাড়ানো হলো। এবার প্রতি ভরিতে বেড়েছে 1983 টাকা। নতুন দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী এখন 22 ক্যারেট প্রতি ভরি বিক্রি হবে 1,41,426 টাকায়। 21 ক্যারেটের স্বর্ণ কিনতে খরচ করতে হবে ভরিতে 1,34,999 টাকা। এছাড়া 18 ক্যারেটের প্রতি ভরি দাম 1,15,719 টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম পড়বে 95,062 টাকা। তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। বর্তমানে প্রতি ভরি 22 ক্যারেট রূপার দাম 2,578 টাকা।
রাজধানীতে শুরু হয়েছে 3 দিনের বিল্ডিং কনস্ট্রাকশন, কাঠ ও কাঠের কাজ এবং বৈদ্যুতিক পণ্যের 3টি আন্তর্জাতিক প্রদর্শনী। বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় দেশ বিদেশের প্রায় 100টি প্রতিষ্ঠানের হাজারেরও বেশি পণ্য প্রদর্শন চলছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টার ফর হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাদেক সহ অনেকে। এ সময় বাংলাদেশ বিল্ডকন উড অ্যান্ড ইলেকট্রিক্যাল এক্সপো 2025 প্রদর্শনীর মাধ্যমে প্রথমবারের মতো আইসিসিবির এক্সপো ভিলেজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পণ্যের গুণগত মান উন্নয়ন করা কোনো বিকল্প নেই। ডলারের দাম কিছুটা স্থিতিশীল হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বেড়েছে চাল আমদানি। এতে পাইকারিতে প্রতি কেজি 2 থেকে 3 টাকা কমেছে দাম। তবে খুচরা পর্যায়ে এখনো আগের দামেই কোথাও কোথাও 2-1 টাকা বেশিতেই বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, আমদানি চাল খুচরা বাজারে না আসায় কোনো প্রভাব পড়েনি। ধান সংকটের অজুহাতে অস্থির দেশের চালের বাজার, যার নিয়ন্ত্রণে সরকার চাল আমদানির অনুমতি দেয়, প্রত্যাহার করে নেওয়া হয় আমদানি শুল্ক। তবে ডিসেম্বরের শেষে ডলারের দাম 120 থেকে 126 টাকাতে ওঠায় আমদানি চালের দামও বৃদ্ধি পায় কেজিতে 4 থেকে 5 টাকা, কমে যায় আমদানি। তবে গত সপ্তাহে ডলারের মূল্য কিছুটা স্থিতিশীল হওয়ায় চালের আমদানি বেড়েছে। 2 টাকা ডলার দাম কমছে এবং মার্কেটে বেচা কিনা নাই। এই বেচা কিনা না থাকার কারণে আমদানি কারখানা কি দিচ্ছে, 2 থেকে 3 টাকা লস করে দিচ্ছে। বন্দরে গড়ে প্রতিদিন 50 থেকে 70 ট্রাকে চাল আসছে। এসব চাল পাইকারিতে স্বর্ণা 2 টাকা কমে 51 টাকা, সম্পা কাটারি 3 টাকা কমে 67 টাকা, আতপ 2 টাকা কমে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে এর প্রভাব নেই খুচরা বাজারে, বরং কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে দাম। ডলারের দাম কমাতে আমদানি বেশি হয়েছে, এই কারণে চাউলের দাম পার কেজি 3 টাকা থেকে 2.5 টাকা কমে গেল। খুচরা বিক্রেতাদের দাবি, আমদানি চাল এখনও আসেনি বাজারে, যার সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। এদিকে বন্দরের রাজস্ব কর্মকর্তা জানিয়েছেন, পরীক্ষা নিরীক্ষার পর ছাড়পত্র দিতে কিছুটা সময় লাগছে। পর্যাপ্ত পরিমাণে দেখা যাচ্ছে আমদানি হওয়ার পরও দেখা যাচ্ছে ওইভাবে বাজারে আসতেছে না, চালটা বাইরে চলে যাচ্ছে। আমদানি রপ্তানির ভিতরে সবচেয়ে বেশি চাউল আমদানি হচ্ছে, যা গতকালকে আমাদের 120 ট্রাক চাউল আমদানি হয়েছে এবং আমরা দ্রুততার সহিত শুল্কায়ন সম্পন্ন করে ছাড় প্রদান করতেছি। গত 11 নভেম্বর থেকে 20 জানুয়ারি পর্যন্ত ভারত থেকে 2530 ট্রাকে 1,03,250 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এখন প্রতিদিনই আসছে চাল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কনকনে ঠান্ডার কারণে কৃষি শ্রমিক পাওয়া কঠিন হয়ে গেছে নওগাঁয়। এতে কমেছে বোরো মৌসুমের আবাদের গতি। এছাড়া কৃষি উপকরণের দাম বৃদ্ধিও দুশ্চিন্তা বাড়িয়েছে কৃষকের। নওগাঁয় জানুয়ারি থেকে শুরু হয় বোরো মৌসুমের আবাদ। চারা রোপণ চলে ফেব্রুয়ারিতেও। মৌসুম শুরুর পর থেকে মাঠে মাঠে চলছে জমি তৈরি ও চারা রোপণের কাজ। তবে কৃষকের কাজে কিছুটা গতি কমিয়েছে কনকনে ঠান্ডা। তীব্র শীতের মধ্যে কৃষি শ্রমিক পাওয়া কঠিন, তাই অপেক্ষায় থাকতে হচ্ছে কৃষককে। পাশাপাশি কৃষি উপকরণের দাম বাড়ায়ও চিন্তা বাড়িয়েছে চাষির। সারের দাম কমাইতে হবে, তেলের দাম কমাইতে হবে। এখন একটা জমিতে চাষ করতে গেলে 500 টাকার নিচে কোনো বিলের মাটিতে হাল বাইলে 600 টাকা বিঘা নিচ্ছে। কোনো কৃষি অফিসার আমাদের এই মাঠে কোনো পরামর্শ দিতে আসে নাই। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বড় মৌসুমে ফলন নিয়ে আশাবাদী কৃষি বিভাগ। সার সেচ নিয়ে কোনো সংকট হবে না বলে দাবি কর্মকর্তাদের। আমরা কৃষক পর্যায়ে কৃষকদের সুষম সার ব্যবহার, বোরোর আধুনিক প্রযুক্তি, পানি ব্যবহার, এই বিষয়গুলো নিয়ে কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। আশা করছি যে আমাদের বোরো আবাদের যে শুরুটা, এটা ভালো হয়েছে। চলতি মৌসুমে নওগাঁয় 1,92,920 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে চারা রোপণ হয়েছে 10 ভাগ জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আন্তর্জাতিক বাজারের প্রত্যাশার তুলনায় বেশি আয় করেছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।
ডিজিটাল প্ল্যাটফর্মটি 2024 সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে এর আগের বছরের একই সময়ের তুলনায় 16% বেশি আয় করেছে। এ সময় ডিজিটাল প্ল্যাটফর্মটির আয় বেড়ে দাঁড়িয়েছে $1025 কোটি। তবে সংশ্লিষ্টরা গেল বছরের শেষ প্রান্তিকে $1011 কোটি আয়ের পূর্বাভাস দিয়েছিল। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNBC-তে এ তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে আরও বলা হয়, এ সময় প্ল্যাটফর্মটির নিট আয়ও বেড়েছে। প্রতিষ্ঠানটি $187 কোটি আয় করেছে, যা এক বছর আগে নির্ধারিত $93 কোটি 80 লাখ দ্বিগুণ। এছাড়া পূর্বাভাস ছাড়িয়ে পেইড মেম্বারশিপ হয়েছে 30 কোটি 16 লাখের বেশি। শেয়ার বাজারের খবর। সপ্তাহের শেষ কার্যদিবসেও নেতিবাচক ঢাকার শেয়ার বাজার, কমেছে প্রধান সূচক ও লেনদেনের পরিমাণ। ডিএসইএক্স সূচক কমেছে 10.71 পয়েন্ট। এ সময় লেনদেন কমেছে 56 কোটি টাকার বেশি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 89.39 পয়েন্ট। বৃহস্পতিবার ইতিবাচক অবস্থান থেকে লেনদেন শুরু হয় ঢাকার শেয়ার বাজারে। প্রথম 5 মিনিটে সূচক বাড়ে 15 পয়েন্ট, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক কমেছে 10.71 পয়েন্ট, অবস্থান করছে 5166 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনও। আজ মোট লেনদেন হয়েছে 356 কোটি 26 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 56 কোটি 75 লাখ টাকা। হাত বদলে অংশে নেওয়া 398টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে 51 প্রতিষ্ঠানের শেয়ারের দর আজ হারিয়েছে। এর মধ্যে বেড়েছে 105টির, কমেছে 204টির এবং অপরিবর্তিত রয়েছে 89টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে ওয়াইম্যাক্স, দ্বিতীয় মালেক স্পিনিং এবং তৃতীয় অবস্থানে আছে এডিয়ান টেলিকম। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে আছে মালিক স্পিনিং, দ্বিতীয় কাশেম ইন্ডাস্ট্রিজ এবং তৃতীয় অবস্থানে আছে প্যারামাউন্ট টেক্সটাইল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 69.39 পয়েন্ট কমে অবস্থান করছে 14,449 পয়েন্টে। লেনদেন 5 কোটি 67 লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে। যুক্তরাষ্ট্রের ডলারে বিনিময় হয়েছে 122 টাকায়, যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 154 টাকা 78 পয়সায়, দর কমেছে ইউরোরও, বিনিময় হচ্ছে 130 টাকা 81 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত, বিনিময় হচ্ছে 1 টাকা 45 পয়সায়। সৌদি রিয়ালের দর অপরিবর্তিত, বিনিময় হচ্ছে 32 টাকা 68 পয়সায়। অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের দরও বিনিময় হচ্ছে 33 টাকা 38 পয়সায়। বেড়েছে কুয়েতি দিনারের দর, বিনিময় হয়েছে 398 টাকায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দরও বেড়েছে, বিনিময় হচ্ছে 27 টাকা 60 পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ পরবর্তী সংবাদে।